প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায় পাঠ ৪ ও ৫ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের ক্লাস নিয়ে গেছিলাম কৃষি ও জলবায়ু, রবি ফসলের সময়, কোন সময় রবি ফসল উৎপাদন হয়, খরিফ ফসলের সময় অর্থাৎ কোন সময় খরিফ ফসল উৎপাদন হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের মাঝে আলোচনা করব, প্রথমে আলোচনা করব মৌসুম নিরপেক্ষ ফসল, তারপর ফসল উৎপাদন, আবহাওয়া ও জলবায়ু প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আলোচনার পূর্বে রবি ফসলের যে সময় আছে, অর্থাৎ রবি ফসলের সময় যে ফসল উৎপাদন হয় ওই সময় ফসল, খরিফ ফসলের ফসল যে সময় উৎপাদন হয় ওই সময় উৎপাদন হয় না, আবার খরিফ ফসল যে সময় উৎপাদন হয় সেই ফসল রবি ফসলের সময় উৎপাদন হয় না। তো এই মৌসুম নিরপেক্ষ ফসল, এই নিরপেক্ষ বলতে উভয় বিষয়কে বোঝায়, অর্থাৎ যে ফসলগুলা সারা বছরই পাওয়া যায়, সারা বছরই উৎপাদন করা হয়, সেই ফসলকে মৌসুম নিরপেক্ষ ফসল বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, প্রাণী আছে যেরকম ব্যাঙ, একটা উভয়চর প্রাণী, পানিতে বসবাস করে, শুকনো বসবাস করে। এরকমই কিছু কিছু ফসল, এই উভয়চর প্রাণীর মতো কিছু কিছু ফসল সারা বছরই উৎপাদন করা যায়। অর্থাৎ মৌসুমী নিরপেক্ষ ফসল বা 12 মাসের ফসল বলা হয়। মৌসুমী ফসল নিরপেক্ষ ফসলকে আবার দিবা নিরপেক্ষ ফসল বলে, কারণ যে কোনো দৈর্ঘ্যের দিনে এই সব ফসল ফুল ফল উৎপাদন হয়। এখানে বলছে দৈর্ঘ্যের কথা। এই দৈর্ঘ্য বলতে দিনে 12 ঘন্টা সময় হয়, আর 12 ঘন্টা সময় কমও হয়, এই জন্য এখানে দিনের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। ফসলের ফুল ফল উৎপাদনের দিবা দৈর্ঘ্যের প্রভাবের বিষয়ে আমরা পরে পাঠে বিস্তারিত আলোচনা করব। আমাদের দেশে মৌসুম নিরপেক্ষ উদাহরণ ফসলগুলোর মধ্যে রয়েছে লাল শাক, বেগুন, পেঁপে, কলা ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে মৌসুম নিরপেক্ষ মাঠ ফসলগুলোর মধ্যে রয়েছে ভুট্টা, চীনাবাদাম ইত্যাদি। আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ুগত সীমাবদ্ধতার কারণে অনেক ফসল সারা বছর চাষ করা যায় না। তবে কিছু উচ্চ মূল্যের ফসল রয়েছে যা সারা বছর চাষ করা সম্ভব হলে বিদেশ থেকে আমদানি করতে হতো না। যেমন টমেটো, পেঁয়াজ, এইগুলো যদি আমরা সারা বছর উৎপাদন করতে পারতাম, তাহলে এই যেমন সংকটের সময়, এখন এই যে মহামারীর সময় আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় সেই আশা অনুরূপ পেঁয়াজ উৎপাদন হয় না, যার কারণে আমাদের সময় সময় কি হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। এটা আসলে আমাদের দেশে বীজ তৈরি হয় না, বীজটা অন্য দেশ থেকে আমাদের দেশেও হয়, কিন্তু যতটুকু প্রয়োজন সে ততটুকু প্রয়োজন অনুসারে সে উৎপাদন হয় না। এই জন্য কখনো কখনো বিদেশ থেকে আমদানি করতে হয়। এই বিদেশ থেকে আমদানি করার কারণে আমাদের কখনো কি হয়, সংকট দেখা দেয়। এই সমস্যার সমাধানের জন্য মৌসুম নিরপেক্ষ ফসলের জাত নিয়ে গবেষণা চলছে। ইতিমধ্যে সারা বছর চাষ উপযোগী টমেটো, পেঁয়াজের অনেকগুলো জাত বের করে আনা হচ্ছে। আমাদের মনে প্রশ্ন জাগে, এই প্রশ্ন থাকে কেন, প্রশ্ন থাকে কিছু ফসল সারা বছর চাষ করা যায়, সে প্রশ্নের উত্তরের জন্য আমাদের ফসলের জলবায়ুগত চাহিদার কথা ভাবতে হয়। আমরা জানি রবি ফসলের জন্য এক ধরনের এবং খরিফ ফসলের জন্য আরেক ধরনের জলবায়ু প্রয়োজন হয়। মৌসুম নিরপেক্ষ ফসলগুলো রবি খরিফ উভয় মৌসুমে জন্মাতে পারে। এ থেকে বোঝা যায় যে মৌসুম নিরপেক্ষ ফসলগুলো জলবায়ুগত চাহিদার বিস্তার অনেক বেশি হবে, ফলে ফসলগুলো উভয় মৌসুম বা সারা বছর চাষ করা যায়। সুতরাং আমরা বলতে পারি যে মৌসুম নিরপেক্ষ ফসলগুলো সবসময় উৎপাদন করা যায়, অর্থাৎ তাপমাত্রা কম এবং তাপমাত্রা বেশি, উভয় তাপমাত্রার মধ্যে এই ফসলগুলো উৎপাদন করা যায়।
তারপর আবহাওয়া, আবহাওয়া বেশি এবং কম উভয় আবহাওয়ার মধ্যে এই ফসলগুলা উৎপাদন করা যায়। তারপর বৃষ্টি কম বা বেশি উভয় বৃষ্টির মধ্যে এই ফসলগুলা কি করা যায়, উৎপাদন করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতি সহজে বুঝতে পারছি যে ফসলগুলো সারা বছরই কম বেশি উৎপাদন করা যায়। সেই অর্থাৎ কৃষকরা যে ফসলগুলো সারা বছর উৎপাদন করে সেই ফসলকে মৌসুমী নিরপেক্ষ ফসল বলা হয়। এবার আমরা আলোচনা করব ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। এখানে দুটি কথা উল্লেখ করা হয়েছে, একটা হলো ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। দুইটা কথা বলা হয়েছে। কোন অঞ্চলে কি ধরনের ফসল জন্মাবে তা ওই অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর উপর নির্ভর করে। আবহাওয়া ও জলবায়ু উৎপাদনের ফসল উৎপাদনের প্রভাব বিস্তার করে। এসব উৎপাদনের কিভাবে ফসল উৎপাদন প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আলোচনা করব। সূর্য আলো, অর্থাৎ সূর্য আলোকে যে সমস্ত ফসল উৎপাদন হয় সেই বিষয়গুলো নিয়ে আমি এখন তোমাদের মাঝে আলোচনা করব। সূর্য আলো অনেকভাবে ফসল উৎপাদন প্রভাব বিস্তার করে। আমরা জানি উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ার সূর্য আলোকের উপস্থিতি একান্ত প্রয়োজন। সূর্য আলো উপস্থিতি পানি ও কার্বন ডাই অক্সাইডের সমন্বয়ে, পানি এবং কার্বন ডাই উভয় সমন্বয়ে কি করা হয়, এই খাদ্য তৈরি হয়, পাতায় খাদ্য তৈরি করে। সূর্য আলোর প্রয়োজন অনুসারে উদ্ভিদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এখানে নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে, সূর্য আলোকে উদ্ভিদকে প্রধানত কয় ভাগ করা যায়? আমরা কি লিখব? আমরা লিখব দুই ভাগে ভাগ করা যায়। সেটা আলো পছন্দকারী উদ্ভিদ এবং ছায়া পছন্দকারী উদ্ভিদ। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ বলতে ফসল, এই ফসল পৃথিবীতে যত এই উদ্ভিদ অর্থাৎ গাছ গাছালি, ফলের গাছ, সবজি গাছ, যেগুলা সবই উদ্ভিদ। যে সমস্ত উদ্ভিদ আলো পছন্দ, আলোতে জন্মে এবং কিছু উদ্ভিদ ছায়াতে জন্মে, এই জন্য বলা হয়েছে আলো পছন্দকারী উদ্ভিদ এবং ছায়া পছন্দকারী উদ্ভিদ। ভুট্টা, আখ পূর্ণ সূর্য আলোকে ভালো জন্মে, অর্থাৎ এই আলো ছাড়া কি হয়, এই ভুট্টা আখ জন্মায় না। কফি এবং কফি কি হয়, ছায়া জায়গায় ভালো জন্মে। দৈনিক আলোর সংস্পর্শে আসার সময় দিনের দৈর্ঘ্য ফসলের ফুল ফল উৎপাদনের প্রভাব বিস্তার করে। দিনের দৈর্ঘ্যের উপর সংবেদনশীলতার ভিত্তিতে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। এখানে নৈমিত্তিক থাকতে পারে যে দৈর্ঘ্যের উপর সংবেদনশীলের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগ করা যায়। আমরা উদ্ভিদ কি লিখব? সংবেদনশীলতার ভিত্তিতে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো বড় দিনের উদ্ভিদ, 2 নম্বর হলো ছোট দিনের উদ্ভিদ, আর 3 নম্বর হলো নিরপেক্ষ উদ্ভিদ। আগে বলেছিলাম যে ওই রবি ফসল আর খরিফ ফসল আর নিরপেক্ষ ফসল, সেই 3 ভাগে ভাগ করা হয়েছে। দিনের বড় দিনের উদ্ভিদ, এসব উদ্ভিদ ফুল ফল উৎপাদনের জন্য দৈর্ঘ্য 12 ঘন্টা বেশি প্রয়োজন হয়। যেমন আউশ ধান, পাট, চাল কুমড়া, চিংড়ি, ধুন্ড ইত্যাদি বড় দিনের উদ্ভিদ। অর্থাৎ এই সমস্ত উদ্ভিদগুলা, এই সমস্ত ফসলগুলা বড় দিনে উৎপাদিত হয়। স্বল্প দিবা অর্থাৎ ছোট দিনের উদ্ভিদ, এসব উদ্ভিদের ফুল ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা কম হয়। এই 12 ঘন্টা কমে যে সমস্ত উদ্ভিদ উৎপাদন হয় সেগুলো হলো গম, সরিষা, আম, ধান, কলমি, পুঁই শাক ইত্যাদি। এই সমস্ত উদ্ভিদ ছোট দিনে অর্থাৎ 12 ঘন্টা কমে এই সমস্ত উদ্ভিদ কি হয়, উৎপাদন হয়। নিরপেক্ষ উদ্ভিদ যে কোনো দৈর্ঘ্যের দিনে অর্থাৎ 12 ঘন্টা এবং 12 ঘন্টা কমে উভয় সময়ের মধ্যে যে সমস্ত উদ্ভিদ উৎপন্ন হয় তাকেই নিরপেক্ষ উদ্ভিদ বলা হয়। এই সমস্ত উদ্ভিদ যেরকম চীনাবাদাম, টমেটো, কার্বাস, তুলা ইত্যাদি, এই সমস্ত নিরপেক্ষ উদ্ভিদ অর্থাৎ বড় দিনে এবং ছোট দিনে অর্থাৎ 12 ঘন্টা বা 12 ঘন্টার নিচেও এই সমস্ত উদ্ভিদ কি হয়, উৎপাদন হয়। তাপমাত্রা বেঁচে থাকার জন্য সকল উদ্ভিদ একটি সর্বনিম্ন, সর্বোচ্চ বা সর্বোত্তম তাপমাত্রার প্রয়োজন হয়। একে কার্ডিয়ান তাপমাত্রা বলা হয়। এখানে প্রশ্ন থাকতে পারে কার্ডিয়ান তাপমাত্রা কাকে বলা হয়।
বেঁচে থাকার জন্য যে সকল উদ্ভিদ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার দরকার, সেই তাপমাত্রা কি বলা হয়? কার্ডিয়াল তাপমাত্রা বলা হয়। কার্ডিয়াল তাপমাত্রা উদ্ভিদের প্রজাতীয় জাত ভেদে ভিন্ন ভিন্ন হয়। কোন স্থানের ফসলের বিস্তৃতি কার্ডিনাল তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাপমাত্রার চাহিদা অনুযায়ী আবাদযোগ্য ফসলকে দুই ভাগে করা যায়। এখানে প্রশ্ন থাকতে পারে, কি প্রশ্ন? নৈমিত্তিক প্রশ্ন থাকতে পারে। তাপমাত্রার চাহিদা অনুযায়ী আবাদযোগ্য ফসলকে কয় ভাগ করা যায়? তাপমাত্রা চাহিদা অনুযায়ী আবাদযোগ্য ফসলকে মোটামুটি দুই ভাগে করা যায়। একটা হলো ঠান্ডা ঋতুর ফসল এবং আরেকটা হলো উষ্ণ ঋতুর ফসল। ঠান্ডা ঋতুর ফসল এরা অপেক্ষাকৃত কম তাপমাত্রা পছন্দ করে, যেমন গম, আলু, ছোলা, মসুর, ফুলকপি, ওলকপি ইত্যাদি হলো, এইগুলি হলো ঠান্ডা ঋতুর ফসল, অর্থাৎ এগুলি ঠান্ডা সময় এগুলি উৎপাদন হয়। এদের জন্ম সময় তাপমাত্রা সর্বনিম্ন 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এবং সর্বোচ্চ 25 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেন্টিমিটার এবং সর্বোচ্চ 31 থেকে 37 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রার প্রয়োজন হয়। উষ্ণ ঋতুর ফসল, এই ফসলগুলো অপেক্ষিত উচ্চ মাত্রা তাপমাত্রার জন্য, যেমন পাট, রাবার, কাঁসাবাস, এদের জন্য জন্মের জন্য সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 18 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 40 ডিগ্রি থেকে 50 সেন্টিমিটার তাপমাত্রার প্রয়োজন হয়। বৃষ্টিপাত, উদ্ভিদের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদ পানি ছাড়া উৎপন্ন হয় না। উদ্ভিদের মাটিতে ধারণকৃত পানির উপর নির্ভরশীল। এই জন্য যখন বন্যা হয়, এই বন্যার কারণে, বর্ষার কারণে মাটিতে কি হয়? মাটিতে মানে অর্থাৎ উর্বর সৃষ্টি হয়, মাটির শক্তি বেশি হয়। শক্তি বেশি হওয়ার কারণে এই যে বছর বর্ষা হয়, বর্ষা শেষে ওই সমস্ত জমিতে ফসল উৎপাদনে বৃদ্ধি পায়, কারণ মাটির জোর বৃদ্ধি পায়। আর বৃষ্টিতে মাটিতে ধারণকৃত পানির প্রধান উৎস, সেই জন্য বৃষ্টিপাতের পরিমাণ এই সময় ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টিপাতের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল জন্মে থাকে। বায়ু প্রবাহ, প্রসারণ, সালোক সংশ্লেষণ, ফুলের পরাগায়ন ইত্যাদি বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ, ফসলের প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে উচ্চ জলীয় বাষ্প সহায়ক। দানার গঠন পর্যায়ে নিম্ন জলীয় বাষ্প দানার সংকোচন ঘটাতে পারে। বাতাসে অধিক জলীয় বাষ্পের পরিমাণ রোগ জীবাণু ও পোকামাকড় বিস্তার করতে সাহায্য করে। শিশিরপাত ও কুয়াশা, কোন সময় শিশিরপাত ও কুয়াশা বায়ুর আর্দ্রতার বাড়িয়ে ফসলের রোগ বিস্তারে কি হয়? অনুকূল পরিবেশ সৃষ্টি করে। অনুকূল পরিবেশ সৃষ্টি করতে বলে এই সময় ফসলে বিভিন্ন পোকামাকড় ধরে। এই পোকামাকড় যখন ধরে তখন কৃষকেরা কি করে? তখন ওই সমস্ত ফসলে কি দেয়, মানে মেশিন দ্বারা মানে ওই পোকামাকড় প্রতিরোধ করার জন্য কি করে? ওষুধ দেয়, যাতে ওই পোকামাকড় কি বিস্তার ঘটাতে না পারে। এই প্রতিরোধ করার জন্য এই সমস্ত ওষুধ কি করা হয়? ছিটানো হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অধ্যায় আলোচনা করলাম, চতুর্থ অধ্যায়, সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় আছে। অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে নৈমিত্তিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন থাকবেই, অবশ্যই থাকবে। এখানে তোমরা এই অধ্যায়টা ভালো করে রিডিং করবে। রিডিং করলে কি হবে? নৈমিত্তিক প্রশ্নের জন্য সহজ হবে, সৃজনশীল প্রশ্ন সহজ হবে। যত বেশি পড়বে তত ভালো পারবে। পড়ালেখার কোনো বিকল্প নেই। পড়া একবার লেগে 10 বার পড়ার কাজ হয়, অর্থাৎ পড়ার পর লিখতে হয়। লিখলে হলে কি হয়? হাতে লেখা সুন্দর হয়, বানান ভুল হয় না, হাতে লেখা তাড়াতাড়ি হয়, যথাসময় পরীক্ষা শেষ করা সম্ভব হয়। এই জন্য কি পড়ার পাশাপাশি হাতে লেখা লিখলে তোমাদের মনে বেশি থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়ে তোমাদের আমি বাড়ি কাজ দিব। এই বাড়ি কাজটা হলো নিরপেক্ষ ফসল কাকে বলা হয়। নিরপেক্ষ ফসলের বিস্তারিত আলোচনা করবে। আজকের মতো এখানে তোমাদের ক্লাস শেষ করছি। আশা করছি আমি যে আলোচনা করলাম, এই আলোচনা তোমাদের যারা মনোযোগী হয়েছে তারা অবশ্যই বুঝতে পারছো। আর যারা মনোযোগী হয় না, তাদের নিজের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য কেউ দায়ী থাকবে না। তোমরা বাসায় বেশি
করবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।